ক্লাস 9-এর সকল ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে হার্দিক স্বাগত। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। আমরা ধরো বাড়িতে বিভিন্ন প্রকার জিনিস প্রতিদিন ব্যবহার করি, বাজার থেকে নিয়ে আসি বিভিন্ন প্রকার জিনিস, প্যাকেটজাত খাবার, এবং সেগুলোকে ব্যবহার করার পর সেই সমস্ত প্যাকেট বা অন্যান্য অদরকারি জিনিসগুলোকে তো আমরা বাইরে ফেলে দিই, তাই না? আমরা কি ঘরের মধ্যে জমিয়ে রাখি? যদি ঘরের মধ্যে জমিয়ে রাখি তাহলে কী হবে? ঘর দুর্গন্ধময় এবং অপরিচ্ছন্ন হয়ে উঠবে। তেমনি প্রতিদিনই কিন্তু আমাদের শরীরেও কিন্তু এই ধরনের কিছু দূষিত পদার্থ উৎপন্ন হয়। সেগুলো যদি আমাদের শরীরের মধ্যে জমে থাকে তাহলে কিন্তু আমাদের শরীর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই আমাদের শরীর এই সমস্ত দূষিত পদার্থগুলোকে একটি নির্দিষ্ট নিয়মেই কিন্তু দেহের বাইরে নির্গত করে দেয়। তাহলে চলো আমরা আজকে জেনে নিই আমাদের শরীরের এই ক্লিনিং মেশিন কীরকম মজার এবং কীরকম দরকারি। আজকের ক্লাস হলো রেচন বা এক্সক্রিশন। এখন চলো রেচন কি আমরা একটু ভালো করে বুঝে নিই। অপচিতি বিপাকের ফলে আমাদের দেহে বিভিন্ন প্রকার দূষিত পদার্থ সৃষ্টি হয়। যেমন শর্করা ও ফ্যাট বিপাকের ফলে আমাদের শরীরে দূষিত কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তেমনিভাবে প্রোটিন বিপাকের ফলে কিন্তু বিভিন্ন প্রকার দূষিত পদার্থ যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, এই সমস্ত পদার্থগুলো সৃষ্টি হয়। এই সমস্ত পদার্থগুলো যদি আমাদের শরীরের মধ্যে থেকে যায় তাহলে কিন্তু আমাদের কোষগুলোর মৃত্যু ঘটবে, ফলে কিন্তু আমাদেরও মৃত্যু ঘটবে। তাই এই সমস্ত দূষিত পদার্থগুলোকে একটি নির্দিষ্ট নিয়মে বের করে দেওয়া দরকার। আমাদের শরীর সেই রকমই একটি নির্দিষ্ট নিয়মেই কিন্তু এই সমস্ত দূষিত পদার্থগুলোকে আমাদের শরীর থেকে নির্গত করে দেয় এবং শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখে। এবার চলো জেনে নিই যে রেচন কাকে বলে। যে পদ্ধতিতে জীবকোষে বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন ক্ষতিকারক পদার্থগুলি দেহ থেকে নিষ্কাশিত হয় অথবা অদ্রাব্য কেলাস রূপে বা কোলয়েড রূপে কোষের মধ্যে সাময়িকভাবে সঞ্চিত থাকে এবং দেহকে সুস্থ ও স্বাভাবিক রাখে, তাকেই বলা হয় রেচন। এখন প্রথমে আমি বললাম না যে প্রক্রিয়ায় বিপাক ক্রিয়ার ফলে ক্ষতিকারক পদার্থগুলি দেহ থেকে নিষ্কাশিত হয়, এটা কিন্তু প্রাণীদের ক্ষেত্রে। আর একটা কি বললাম না, অদ্রাব্য কেলাস বা কোলয়েড রূপে কোষের মধ্যে সঞ্চিত থাকে, পরে সেগুলো দেহ থেকে নিষ্কাশিত হয় বিভিন্ন রকম উপায়ে, যেটা আমরা পরে জানবো। এটা কিন্তু হবে উদ্ভিদের ক্ষেত্রে। আমি এগুলো সব স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা প্রয়োজন মতো নোট করে নিও। আর একটা কথা মনে করে দিই তোমাদেরকে, এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মন দিয়ে ক্লাসটাকে দেখো। এবার চলো আমরা জেনে নিই রেচনের গুরুত্ব বা ভূমিকা। রেচনের গুরুত্ব হলো বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন বিভিন্ন ক্ষতিকারক পদার্থগুলো আমাদের এই রেচন প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত হয় এবং দেহ সুস্থ ও স্বাভাবিক থাকে। আর একটা কি না, জীব পরিবেশ থেকে যে সমস্ত মৌলগুলো গ্রহণ করে সেগুলো এই রেচনের মাধ্যমে পরিবেশে আবার ফিরিয়ে দিয়ে পরিবেশের মৌলগুলির ভারসাম্য বজায় রাখে। এটাই ছিল রেচনের গুরুত্ব বা ভূমিকা। চলো এবার আমরা জেনে নিই যে উদ্ভিদের রেচন পদ্ধতি সম্বন্ধে। আমাদের চ্যাপ্টারে উদ্ভিদের রেচন এবং প্রাণীদের রেচন, দুটি রেচনই আছে। প্রথমেই আছে উদ্ভিদের রেচন, তাই আমরা প্রথমে উদ্ভিদের রেচন পদ্ধতিটাকে নিয়ে আলোচনা করে নিই। চলো তবে একটা কথা তোমাদেরকে মনে করিয়ে দিই, এই চ্যাপ্টারটা অর্থাৎ উদ্ভিদের রেচন থেকে প্রতি বছরে কিছু না কিছু কিন্তু প্রশ্ন থাকেই থাকে এবং চ্যাপ্টারটি কিন্তু যথেষ্ট সোজা। তাই একটু মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু দেখবে পরীক্ষায় অনেকগুলো কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এমসিকিউ থেকে শুরু করে 1 নম্বর এবং 5 নম্বরের কোশ্চেনও কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে চলো আবার শুরু করি উদ্ভিদের রেচনের বৈশিষ্ট্যগুলো। উদ্ভিদের বিপাক ক্রিয়ার হার প্রাণীদের মতো নয়, অনেক কম। তাই তাদের রেচন পদার্থও কিন্তু অনেক কম উৎপন্ন হয়। ওদিকে প্রাণীদের কিন্তু রেচন অঙ্গ থাকে, উদ্ভিদের কিন্তু কোনো রকম কোনো রেচন অঙ্গ থাকে না। তাহলে একটা প্রশ্ন যে তাহলে উদ্ভিদেরা রেচন পদার্থগুলোকে কোন পদ্ধতিতে ত্যাগ করে? তোমরা কি জানো? অনেকেই জানো তোমরা, তাও একবার বলে দিই যে উদ্ভিদেরা 3টে পদ্ধতিতে কিন্তু রেচন পদার্থগুলোকে তাদের দেহ থেকে নিষ্কাশিত করে। সেগুলো কি কি না, পত্রমোচন, বাকলমোচন এবং ফলমোচন। উদ্ভিদেরা তাদের রেচন পদার্থগুলি, অর্থাৎ বেশিরভাগ উদ্ভিদ তাদের রেচন পদার্থগুলি কিন্তু পাতার মধ্যেই সঞ্চিত রাখে এবং নির্দিষ্ট সময়ে পাতা ঝরিয়ে তারা এই রেচন পদার্থগুলোকে ত্যাগ করে। আবার কিছু কিছু উদ্ভিদ ছাল বা বাকলের মধ্যেও রেচন পদার্থ জমা রাখে, যথাসময়ে ছাল বা বাকল মোচনের মাধ্যমে রেচন পদার্থগুলো ত্যাগ করে। আবার কিছু উদ্ভিদ আছে বিভিন্ন প্রকার জৈব অ্যাসিডগুলোকে ফলের মধ্যে জমা করে রাখে এবং ফল মোচনের মাধ্যমে সেই সমস্ত রেচন পদার্থগুলোকে তারা ত্যাগ করে।
এবার আমরা জেনে নিই উদ্ভিদের রেচন ত্যাগের কৌশলগুলো। একটু আগে আলোচনা করলাম 3টি কৌশলে উদ্ভিদেরা কিন্তু রেচন পদার্থগুলোকে তাদের দেহ থেকে নির্গত করে দেয়। কি কি না, পত্রমোচন, বাকলমোচন এবং ফলমোচন। প্রথমটা জেনে নিই চলো, পত্রমোচন। অধিকাংশ উদ্ভিদই তাদের রেচন পদার্থগুলোকে তাদের পাতার মধ্যে সঞ্চিত করে রাখে, অর্থাৎ প্রায় 90% উদ্ভিদই বলতে পারো যে তাদের রেচন পদার্থগুলোকে তার পাতার মধ্যে সঞ্চিত করে রাখে। পর্ণমোচী উদ্ভিদেরা যেমন আমরা, শিমুল, নিম, এই সমস্ত উদ্ভিদেরা বছরের একটি নির্দিষ্ট ঋতুতে পাতা ঝরিয়ে রেচন পদার্থগুলোকে ত্যাগ করে। আবার অন্যদিকে চিরহরিত উদ্ভিদগুলি গোটা বছর ধরে অল্প বিস্তর করে পাতা ঝরিয়ে তাদের রেচন পদার্থগুলোকে ত্যাগ করে, যেমন আম, জাম, কাঁঠাল, এই সমস্ত উদ্ভিদগুলো। এবার চলো নেক্সট জেনে নিই ছালমোচন বা বাকলমোচন। কিছু কিছু উদ্ভিদ তাদের রেচন পদার্থগুলোকে ছাল বা বাকলের মধ্যে সঞ্চিত করে রাখে, পরে সেই ছাল বা বাকল মোচনের মাধ্যমে সেই সমস্ত রেচন পদার্থগুলোকে তারা নির্গত করে দেয়, যেমন অর্জুন, পেয়ারা, দারুচিনি, এই সমস্ত উদ্ভিদগুলো। এবার চলো ফলমোচন। কিছু কিছু উদ্ভিদ তাদের বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড তাদের ফলের মধ্যে সঞ্চিত করে রাখে এবং সময় মতো ফলমোচনের মাধ্যমে এই সমস্ত রেচন পদার্থগুলোকে তারা ত্যাগ করে, যেমন তেঁতুলে সঞ্চিত টার্টারিক অ্যাসিড, আপেলে সঞ্চিত ম্যালিক অ্যাসিড, লেবুতে সঞ্চিত সাইট্রিক অ্যাসিড এবং আমরুলে সঞ্চিত অক্সালিক অ্যাসিড। এইভাবে তারা ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থগুলোকে ত্যাগ করে। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নোট করে নিও। এগুলো কিন্তু পরীক্ষাতে ভীষণই গুরুত্বপূর্ণ। তাই আবারও বলছি, এই ভিডিওটাকে ভালো করে তোমরা দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট জানাতে ভুলো না, কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে আবার আগামী সপ্তাহে।